স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। সঙ্গে আছি আমি অনিমেষ কর। সবশেষের খবর নিয়ে থাকবো আমি সুমনা সিং। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জেকেজি জালিয়াতির মামলায় সাবরিনা আরিফ সহ ৮ আসামির বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ২৭শে আগস্ট। সিনহা হত্যার পর জব্দ জিনিসপত্র থাকবে র্যাবের হেফাজতে, পুলিশের আবেদন আদালতে নাকচ। করোনায় আরও ৪১ মৃত্যু, এ পর্যন্ত ৩,৮২২ প্রাণহানি, নতুন ২,৮৬৮ জন রোগী শনাক্ত। যাচ্ছি বিস্তারিত খবরে। করোনা পরীক্ষার নামে জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ ৮ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহানগর হাকিম শারাফুজ্জামান আনসারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এই মামলায় সাক্ষ্য নেওয়া হবে আগামী ২৭শে আগস্ট। করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় অভিযোগ গঠনের জন্য জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ ৮ আসামিকে বৃহস্পতিবার বেলা ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার কাগজপত্র পাননি বলে দাবি করেন আসামি পক্ষের কয়েকজন আইনজীবী। তাদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরের বিরতির পর শুরু হয় শুনানি। ১.৫ ঘন্টার শুনানি শেষে ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২৭ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদালত। এ সময় কাঠগড়ায় থাকা ডাক্তার সাবরিনা চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। এদিকে তড়িঘড়ি করায় অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। খুব তড়িঘড়ি করে করাটা সমীচীন হবে না, এই কারণে যে যদিও একটা ঘটনা ঘটেছে সবাই কিন্তু ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশী এবং এখানে কোনো কিছু এভিডেন্স নাই এবং যে আসামি আছে এই ধরনের কোনো মামলার ঘটনার চার্জশিট দেওয়ার কোনো সুযোগই নাই। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ৮ জন তারা পরস্পর যোগ সদস্য, তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের তারা কোভিড-19 যে স্যাম্পল তারা কালেকশন করেছে, কালেকশন করে তারা ভুয়া রিপোর্ট তারা দিয়েছে, যেটা তাদের কোনো অনুমোদন ছিল না, যে কোনো অনুমোদন ছিল না কোনো স্যাম্পল কালেকশন করে সেই রিপোর্ট দেওয়া, কিন্তু তারা সেটা করেছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে জালিয়াতির অভিযোগে এই প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা ব্যাংকের ২,৭১,০০,০০০ টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে চতুর্থ দিন জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বৃহস্পতিবার সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ, চলে বেলা ১:৩০ পর্যন্ত। জিজ্ঞাসাবাদ শেষে শাহেদকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে রিমান্ডের ৭ দিন সময় শেষ না হওয়ায় তাকে দুদকের হেফাজতেই রাখার আদেশ দেওয়া হয়। পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলার অন্য আসামিরা হলেন ফার্মার্স ব্যাংক পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের রাশেদুল হক চিশতি এবং রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর রাজধানীতে একাধিক ফ্ল্যাট, গাড়ি ও ৮৬ লাখ টাকার আর্থিক সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এ তথ্য মিলেছে। আগামী সপ্তাহে তাদের সম্পদের অনুসন্ধান শুরু হতে পারে বলে জানিয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করে দুদক। মাস কেলেঙ্কারি, জেকেজি কাণ্ড, রিজেন্ট কেলেঙ্কারি ছাড়াও অধিদপ্তরের যাবতীয় কেনাকাটায় দুর্নীতির অভিযোগে তাকে প্রশ্ন করে দুদক। তার দুর্নীতির সংশ্লিষ্টতা আরও ভালোভাবে খতিয়ে দেখতে সম্পদের তথ্য নিতে শুরু করেছে দুদক। এনবিআর এর কাছ থেকে এ ব্যাপারে তথ্য চাওয়া হয়েছিল কয়েকদিন আগে। সে অনুযায়ী 2019 ও 20 অর্থ বছরে তার ও তার স্ত্রী ডাক্তার রায়হানা বেগমের দেয়া আয়কর বিবরণীতে প্রাইস বন্ড, ডিপোজিট, সঞ্চয় স্কিম সহ বিভিন্ন তথ্য পেয়েছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদ রয়েছে কিনা সেই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং এই বিষয়টি যদি তার সম্পদ বিবরণী যেটা সরকারের কাছে দাখিলকৃত তার সাথে আরো অতিরিক্ত সম্পদ পাওয়া যায় সেই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক ডিজি আজাদের রাজধানীতে দুটি ফ্ল্যাট ও একটি ব্যক্তিগত গাড়ি থাকার তথ্য এরই মধ্যে জেনেছে দুদক। এবার তার আর কোনো সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখার কথা বলছে দুদক কমিশনার। সম্পদ বিবরণীতে উল্লেখ আছে কিনা এটি আমরা যাচাই করে দেখা হলো কিনা। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত 21 জুলাই পদত্যাগ করেন ডাক্তার আবুল কালাম আজাদ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীলিমা রিসোর্ট থেকে পুলিশের জব্দ করা ডিভাইস সহ শিপ্রার বিভিন্ন জিনিসপত্র র্যাবের হেফাজতে নেওয়ার আদেশ বহাল রেখেছে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। নাকচ হয়ে গেছে পুলিশের হেফাজতে রাখার আবেদন। এদিকে শিপ্রার ব্যক্তিগত ছবি প্রচার করায় এক আইনজীবীর করা রিট খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। এখন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে শিপ্রার উপরই। ডেস্কটপ, ক্যামেরা, লেন্স, 3টি হার্ড ড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হওয়ার পর তার সহকর্মী শিপ্রা ও সিফাতের কাছ থেকে বেশ কিছু জিনিসপত্র জব্দ করে রামু থানা পুলিশ। পরে এগুলো তদন্তকারী সংস্থা র্যাবের হেফাজতে দেয় আদালত। কিন্তু জব্দ জিনিসপত্র আবারও নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে সেই আবেদন নাকচ করে আগের নির্দেশই বহাল রাখে আদালত। যেহেতু আমরা ঠিকঠাক করে তদন্ত করি, র্যাবকে দেওয়া হয়েছে, ওটা আমাদের দেওয়া হয়। তো বিজ্ঞ আদালত আমাদের দুইজনের বক্তব্য নিয়ে ওই মামলাটা আমাদের ইনসাফারের সাথে র্যাবকে তদন্ত করার জন্য। এদিকে শিপ্রার ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রচার করায় 2 পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত রিটকারী আইনজীবীকে বলেছেন তিনি নন, বরং সংক্ষুব্ধ হিসেবে শিপ্রাই রিটটি করতে পারতেন। আদালত বলেছেন যে এখানে আপনারা তো যেতে পারতেন, নিচের কোর্টে যেতে পারতেন, এখানে নিচের কোর্টে যেহেতু স্কোপ আছে এখানে আসা উচিত হয়নি। আমরা বলেছি যে নিচের কোর্টে মামলা নেয়নি, উনি বলেছেন যে আবারও চেষ্টা করবেন, পরবর্তী পদক্ষেপ আমরা নেব, শিপ্রার সাথে কথা বলে। সিনহা হত্যার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির 23 আগস্ট প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও চাওয়া হয়েছে আরও 7 দিনের সময়। ওসি প্রদীপ র্যাবের রিমান্ডে থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি তদন্ত কমিটি। আমরা তো ওসি সাহেবকে কথা বলতে পারিনি, কিন্তু ওনার জিজ্ঞাসাবাদটা বাকি ছিল। আমরা আমাদের ফাইনাল ইয়েতে যাওয়ার কথা আর কি। তো এখন সেই জন্য আমরা একটা চিঠি দিয়েছি মিনিস্ট্রিতে 7 দিন চেয়ে। সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার 13 আসামির মধ্যে 4 পুলিশ সহ 7 জনের 7 দিনের রিমান্ড শেষ হয়েছে বৃহস্পতিবার। তাদের কারাগারে পাঠিয়েছে আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাম্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন। বিচারের মাধ্যমেই শাস্তি নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি। দুপুরে সিলেট সদর উপজেলার 22 টিলার জলাশয়ে মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সিনহা হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাজের প্রশংসা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের জন্য হুমকিস্বরূপ এই ধরনের অন্যায়কারী যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সরকার সজাগ। আমরা কেউই চাই না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, আমরা একটা লোক মারা যাক, বিচারের বাইরে সেটা আমরা চাই না। এবং আমরা চাই না যে, আমরা চাই সবার বিচার হোক, তারপর তার উপর শাস্তি হোক। কোনো কোনো ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যায়, তো ঘটে গেলে আমাদের নিশ্চয়ই এটা আমরা সজাগ যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ইতিমধ্যেই পেপার বুক প্রস্তুত হয়েছে, তবে আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলছেন, রাজনৈতিক বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে নয়, বরং সব মামলাকেই সমান গুরুত্ব দিয়ে শুনানি করতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে চলছিল আওয়ামী লীগের সমাবেশ। দলটির নেতা ও তখনকার বিরোধী দলীয় নেতার বক্তব্য চলছিল। সে সময়ই চালানো হয় গ্রেনেড হামলা। নিহত হন আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন। আহত হন কয়েকশো নেতাকর্মী। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে হয় 2 মামলা।
হামলার প্রায় ১৪ বছর পর ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক প্রক্রিয়া শেষে রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ ১৯ জনকে দেয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা পায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক পুলিশ কমিশনার আশরাফুল হুদা সহ ১১ আসামি। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায়ের কপিসহ সব নথি আসে হাইকোর্টে। আসামিরাও করে আপিল। শুনানির জন্য পেপার বুকও প্রস্তুত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে বেঞ্চ নির্ধারণের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হবে। তবে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করলেও সাজা বাড়াতে কোনো আপিল করেনি রাষ্ট্রপক্ষ। প্রায়োরিটি বেসিসে মেনশন করে শুনানির চেষ্টা করব। ভার্চুয়াল কোনো অসুবিধা হবে না, তার কারণ আমি ইতিমধ্যে আপিল বিভাগে বেশ কয়েকটা আপিল ভার্চুয়ালি নিষ্পত্তি করেছি। তো সেই ক্ষেত্রে প্রয়োজন হলে আমরা ওই ম্যাজিস্ট্রেট কোর্টের অর্ডারগুলোকে দিয়ে আলাদা একটা পেপার বুক করে নেব। এদিকে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলছেন, সব হত্যাই সমান, কোনো হত্যাকে আলাদা করে দেখার সুযোগ নেই। দীর্ঘদিন যেসব ফাঁসির আসামি কারাগারে আছে তাদেরকে সব আসামির মামলা বাদ দিয়ে হঠাৎ করে যদি এই মামলাটা শুরু হয়, সেখানে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। কারণ এই মামলাটা সবই ফাঁসির আসামি, দীর্ঘদিন পরে তারা জেলে আছেন। বিচারিক আদালতের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করতেই ওই গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় জড়িত ও নেপথ্যের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব বলে রায়ে পর্যবেক্ষণ দেয় আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপিল বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী মামুন মাহবুব। এই ঘটনায় দেশে প্রথমবারের মতো পুরো আইনজীবী সমিতি আইনজীবীর ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে ভার্চুয়াল আপিল বিভাগে। ফেসবুকে এমন মন্তব্য গুরুতর অপরাধ হয়েছে স্বীকার করে আইনজীবী মামুন মাহবুব প্রতিশ্রুতি দিয়েছেন, বিচার বিভাগের সম্মানে আঘাত করে এমন কোনো মন্তব্য ও কাজ ভবিষ্যতে করবেন না। আদালতের তলবে বৃহস্পতিবার সকাল 9:30টায় আপিল বিভাগের 1 নম্বর বিচারকক্ষে হাজির হয়ে প্রধান বিচারপতি সহ 6 বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চে ক্ষমা প্রার্থনা করেন তিনি। শুনানির এক পর্যায়ে তার স্ত্রীও আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে আদালত অবমাননার অভিযোগ থেকে রেহাই পাবেন কিনা আগামী রোববার এ বিষয়ে আদেশ দেবে সর্বোচ্চ আদালত। আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে, যেহেতু তিনি একজন আমাদের সমিতির সদস্য এবং তিনি যেহেতু ক্ষমাপ্রার্থী করেছেন এবং যেহেতু তিনি অনুতপ্ত, এই কারণে আমি তার পক্ষে এই মামলায় আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আমি তার জন্য আমি বলছি যে যেহেতু তিনি ক্ষমাপ্রার্থী, তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আদালতের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি। দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পুরুষ 32 এবং নারী 9 জন। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণ গেল 3822 জনের। করোনা রোগী শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার 1.33। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, 91টি পরীক্ষাগারে নতুন 14,059 নমুনা পরীক্ষায় 2,868 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.40%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত 2,87,959 জন। একদিনে সুস্থ হয়েছে আরও 3,253 জন। এ নিয়ে মোট সুস্থ 1,87,991 জন। বিশ্বে করোনায় আক্রান্ত 2,26,32,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 7,91,900-র বেশি মানুষের। একদিনে শনাক্ত 2,58,000-এর বেশি আর প্রাণহানি 6,000-এর বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ 69,000-এর বেশি সংক্রমণ ভারতে। দেশটিতে নতুন 980 জন নিয়ে প্রাণহানি প্রায় 54,000। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আবারও একদিনে 1,000-এর বেশি মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত প্রায় 57 লাখ আর মৃত্যু হয়েছে 1,76,000 মানুষের। ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,11,000। বিশ্বে একদিনে সুস্থ হয়েছে 2,48,000-এর বেশি মানুষ। এদিকে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন নিজ দেশে উৎপাদনের পর নাগরিকদের বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া।
সামনে করোনা ভ্যাকসিন থাকলেও ভারতের পররাষ্ট্র সচিবের সফর ঢাকা দিল্লির মধ্যে জমা অভিমানের বরফ গলানোর প্রাথমিক উদ্যোগ বলছেন বিশ্লেষকেরা। তবে দুদেশের সম্পর্ক সুদৃঢ় করতে নয়াদিল্লিকে আরও ছাড় দিতে হবে বলে মত তাদের। বলছেন চীন, ভারত সহ যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেই আরও কৌশলী হতে হবে বাংলাদেশকে। করোনার ভ্যাকসিন কূটনীতিতে ঢাকার গুরুত্ব বাড়ছে। চীনের পর এবার নিজেদের তৈরি টিকা বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব ভারতের। বিশ্লেষকরা মনে করছেন এর মূল উদ্দেশ্য বেইজিং নির্ভরতা কমিয়ে ঢাকাকে আরও আস্থায় আনা। ভারতের এনআরসি ইস্যু, তিস্তার পানি বন্টন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশটির গণমাধ্যমে নেতিবাচক খবর, এসবই প্রতিবেশী দুদেশের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি করেছে বলে মত বিশ্লেষকদের। যে বিষয়গুলোর প্রতি ভারতের আগ্রহ আছে, প্রায় সবগুলো বিষয়েই আমরা চেষ্টা করেছি ভারতের আগ্রহটাকে বাস্তবায়ন করার জন্য। পাল্টাশিপ বা অন্যদিক থেকে যদি আমরা তো প্রত্যাশা করি যে আমাদের যেটা প্রত্যাশা বা আমাদের যেটা চাহিদা সেটাও আমরা তাদের কাছ থেকে পাব। এছাড়া চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়লেও ভারতের সঙ্গে রয়ে গেছে বিপুল বাণিজ্য ঘাটতি। অন্যদিকে হাসিনা ইমরান আকস্মিক ফোন আলাপ ও নেপালের চীন ঘেঁষার নীতিতেও উদ্বিগ্ন নয়াদিল্লি। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন কূটনৈতিক মেরুকরণে দক্ষিণ এশিয়ার শক্ত অবস্থান ধরে রাখতে মরিয়া দিল্লি বেইজিং এবারে করোনা ভ্যাকসিনকেই ইস্যু করতে চাইছে। একটা দেশ ভ্যাকসিন আবিষ্কার করেছে, কিন্তু আমি রাজনৈতিক কারণে আমি ওই ভ্যাকসিনটা আনবো না। এখানে কস্ট এফেক্টিভের ব্যাপার আছে। যদি কোনো দেশ খরচ কমিয়ে দিতে পারে সেখানে হয়তো 7 দিন অপেক্ষা করা যেতে পারে, কিন্তু হতে পারে না যে মাসের পর মাস অপেক্ষা করবে, কারণ ওই দেশ থেকেই নিতে হবে। ৭১ মুক্তিযুদ্ধ প্রশ্নে বাংলাদেশ ভারতের সম্পর্কের বিশেষ মর্যাদা থাকলেও বিশ্ব কূটনীতিতে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা। তাই বাংলাদেশের একক কোনো দেশের ওপর নির্ভরশীলতা এখন আর যৌক্তিক মনে করছেন না বিশ্লেষকেরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তাদের সহযোগিতা ও উৎসাহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন তিনি। সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বডির ৭ম সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যে ভিডিও কনফারেন্সে এ সভা অনুষ্ঠিত হয়। যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু চাকরির পেছনে ছোটা নয়, নিজেরা কিছু করে দেখানোর দিকে দৃষ্টি দিতে হবে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তিনি। অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়নের ক্ষেত্রে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে, আর এর জন্য শিল্পায়নের জায়গা সুনির্দিষ্ট করতে হবে। সকল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের যেমন কৃষি জমি রক্ষা করতে হবে, আবার প্রকৃতির সাথে আমরা যদি চলতে পারি, কারণ বাংলাদেশের একটা ডেল্টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কাজে আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা এটাও একান্তভাবে অপরিহার্য, সেদিকেও যেমন আমাদের দৃষ্টি দিতে হবে। সেই সাথে সাথে কর্মসংস্থান আমাদের সৃষ্টি করতে হবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কৃষি জমি যাতে রক্ষা পায়, সেই কৃষি জমি রক্ষার লক্ষ্য যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থা নেওয়া, পাশাপাশি শিল্পায়ন করা। এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনা পরিস্থিতি অনুকূলে এলেই সব প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার 15 দিন পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। জেএসসি পরীক্ষার বিষয়ে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নিয়ে পর্যালোচনা চলছে বলেও জানান তিনি। এখন তো পরিবেশ নিশ্চয়ই আপনারাই ভালো, নিশ্চয়ই প্রত্যেকেই বোঝেন, সবারই বাড়িতে হয়তো শিক্ষার্থী আছে, যে এখনও তো পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার মতো অনুকূল নয়। এবং পৃথিবীতে কোনো দেশ যেখানে হয়তো সংক্রমণের হার অনেক কমে গেছিল বলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছিল, তারাও কিন্তু তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
তো আমরা আমাদের এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জীবন নিয়ে তো কোনো ঝুঁকি নিতে পারি না। এখন থেকে ছাড়পত্র ছাড়া বছরের যে কোনো সময়েই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। করোনা সংকটের কারণে শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। করোনার প্রভাবে কর্মহীন হয়েছেন অনেক মানুষ। তীব্র আর্থিক সংকটে পড়ে অনেকেই পরিবার নিয়ে রাজধানী ছেড়ে গেছেন। সেই সাথে অনেক কিন্ডারগার্টেন স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্কুল। করোনা মহামারীর কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্কুল খুললে শিক্ষার্থীরা দেশের যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। লাগবে না কোনো ছাড়পত্র, শুধুমাত্র বেতন বই, আইডি কার্ড, বই খাতা দেখালেই ভর্তি নেবে বিদ্যালয়। শুধু তাদের যে কোন ক্লাসে ছিল এইটা, তাদের বই পুস্তক ইত্যাদি ইত্যাদি দেখালে আমরা যেখানে যার বাড়ি যে ক্লাস্টারে আওতায় আমরা সেখানে তাদের টিসি ছাড়াই ভর্তি করাবো। শিক্ষকরা বলছেন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার জন্য তাদের প্রস্তুতি আছে। স্কুল খুললেই আমরা এই কার্যক্রম শুরু করব যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে এবং শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাঘাত না হয়। শিক্ষা গবেষকরা বলছেন শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে হলে শিক্ষা উপকরণ দেয়া সহ সব ধরনের সহায়তা করতে হবে। এটা হলো একটা উদ্যোগ। আমি মনে করি এই উদ্যোগটা যদি প্রপারলি ব্যবহার করা যায়, কার্যকরভাবে ব্যবহার করা যায়, তাহলে কিছুটা কমবে। ঝরে পড়ার হার একেবারে 100% রোধ না করা গেলেও কিছুটা সীমিত পরিসরে নিয়ে আসা সম্ভব হবে। 65,000 প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে প্রায় 2 কোটি। ঝরে পড়া ঠেকাতে হলে আর্থিক সংকটে থাকা পরিবারের শিক্ষার্থীদের তালিকা করতে হবে। সেই তালিকা অনুযায়ী শিক্ষার্থীদেরকে বৃত্তি সহ নানা ধরনের সহায়তা দেওয়ার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্চমান সহকারী তিনি। পদ 3য় শ্রেণীর, কিন্তু জীবনযাপন বিত্তশালীর মতো। থাকেন নিজের বেতনের প্রায় 3 গুণ ভাড়া ডুপ্লেক্স ফ্ল্যাটে, চড়েন প্রিমিয় গাড়িতে। সপরিবারে বেড়াতে যান বিদেশে। নাম তার দেলোয়ার হোসেন। তিনি সিবিএ নেতাও। অভিযোগ আছে চাকরির আড়ালে বেনামে আছে আবাসন ব্যবসা সহ আয়ের নানা উৎস। শিক্ষাগত সনদ নিয়েও আছে প্রশ্ন। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। বিএনপি জামায়াত সরকারের আমলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে মাস্টার রোলে চাকরি পান দেলোয়ার হোসেন। 2006 সালে স্থায়ী হয় নিয়োগ, পদ হিসাব সহকারী। এরপর থেকে বদলাতে থাকে জীবনযাপন। 2012 সালে হন ক্যাশিয়ার, এরপর ভূমি শাখার উচ্চমান সহকারী। অভিযোগ আছে এই 2 পদোন্নতির ক্ষেত্রেই সিবিএর প্রভাব খাটান দেলোয়ার। তার কর্মচারী ইউনিয়নকে 2016 সালে অন্তর্ভুক্ত করেন জাতীয় শ্রমিক লীগে। এখন তিনি সিবিএর সাধারণ সম্পাদক। অভিযোগ আছে নিয়োগের সময় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে দেলোয়ারের জমা দেওয়া এইচএসসি সার্টিফিকেট ও মার্কশিটে বাবার নাম এবং প্রাপ্ত বিভাগ 2 রকম। এই অসঙ্গতি তার চাকরি ক্ষেত্রে প্রভাব ফেলেনি। দেলোয়ার গৃহায়ন কর্তৃপক্ষের এনওসি নিয়ে গত বছরের মে মাসে স্ত্রী 2 পুত্রকে সঙ্গে নিয়ে বেড়াতে যান অস্ট্রেলিয়ায়। কাতার এয়ারওয়েজে 4 জনের অস্ট্রেলিয়ার রিটার্ন টিকিটের দাম 7,44,576 টাকা, আর এমিরেটস এয়ারলাইন্সে 6,72,000 টাকা। 3য় শ্রেণীর কর্মচারীর সপরিবারে অস্ট্রেলিয়া যাতায়াতের বিমান ভাড়াই তার 2 বছরের বেতনের সমান। অভিযোগ আছে বেনামে বিপুল অর্থ সম্পদ গড়েছেন দেলোয়ার। মোহাম্মদপুর টাউন হলের পাশে একটি বহুতল ভবন, লালমাটিয়া প্রাইমারি স্কুলের সামনে অ্যাপার্টমেন্টে একটি ফ্লোর সহ মোহাম্মদপুর এলাকায় বেনামে রয়েছে একাধিক ফ্ল্যাট ও বাড়ি। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের গলিতে একটি রেস্টুরেন্টে শেয়ার আছে তার স্ত্রীর। দেলোয়ার ভাড়া থাকেন লালমাটিয়া মহিলা কলেজের কাছে ডুপ্লেক্স ফ্ল্যাটে, চড়েন ঢাকা মেট্রো গ 209755 নম্বরের প্রিমিয় গাড়িতে। তাকে আরও 2টি গাড়িতে চড়তে দেখা যায়। প্রিমিয় গাড়িটির রেজিস্ট্রেশন HI টেকনোলজি প্রপার্টিজের নামে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাজি ইমাম। মোহাম্মদপুর লালমাটিয়া এলাকায় বেশ কটি ভবন নির্মাণ করছে HI প্রপার্টিজ। জানা গেছে প্রতিষ্ঠানটিতে বড় শেয়ার আছে দেলোয়ারের স্ত্রীর। দেলোয়ারের গাড়ি ব্যবহার নিয়ে প্রতিষ্ঠানের কোনো বক্তব্য মেলেনি।
দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি অফিসে ভুয়া সার্টিফিকেট নিয়ে কাজ করার কোনো সুযোগ আছে কিনা এ বিষয়ে স্পষ্ট বক্তব্য হচ্ছে কোনো সুযোগ নেই। আমরা যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাই তবে আমরা এটা তদন্ত করে দেখব। আমাদের অনেক কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, মন্ত্রণালয়, এমনকি আমাদের অফিস থেকেও তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিপুল সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বারবার যোগাযোগ করা হয় তার বাসা এবং অফিসে। অপেক্ষায় রেখেও দেখা দেননি। মোবাইল ফোনে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি দেলোয়ার। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত বছর ফেব্রুয়ারিতে দেলোয়ারকে ডাকা হয় দুদক কার্যালয়ে। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ পাচার মামলায় ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে জামিন দেয়নি হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ আজ এ আদেশ দেন। একই সঙ্গে 6 মাসের মধ্যে বিচারিক আদালতে মামলা দুটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজধানীর কলাবাগান থানায় 2012 সালে দুটি অর্থ পাচার মামলা করে দুদক। তদন্ত শেষে 2014 সালের 5ই মে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয় 34টি ব্যাংকে ডেস্টিনির নাম সর্বস্ব প্রজেক্টের নামে টাকা জমা করা হতো। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, আত্মসাৎ করা 4119 কোটি টাকার মধ্যে 96 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয় 2 মামলায়। গত বছর 24শে আগস্ট এ 2 মামলায় বিচার শুরু হয়। এতে জামিন না পেয়ে হাইকোর্টে আপিল করেন রফিকুল আমিন। শুনানি শেষে তা খারিজ করে দেয় হাইকোর্ট। দুদকের নোটিশে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার মামলায় রফিকুল আমিনকে ইতোমধ্যেই 3 বছরের কারাদণ্ড দিয়েছে বিচারিক আদালত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। লঘুচাপের কারণে উত্তাল রয়েছে সাগর। সমুদ্র বন্দরের জন্য বহাল রাখা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বৈরী আবহাওয়ায় সারা দেশে ছোট নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সারাদিনই দেখা গেছে থেমে থেমে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে এমন বৃষ্টি থাকবে আরো 2-1 দিন। বৃষ্টিটা থাকবে, গ্রাজুয়ালি কমবে। আমি বলছি যে 2-1 দিন বৃষ্টিপাত থাকবে এরকম। এর প্রভাবে সমুদ্র বন্দরগুলো, বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, যে কারণে সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল চট্টগ্রামে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হয় বন্দরের বহির্নোঙরে জাহাজে পণ্য ওঠানামা। দেশের নদী বন্দরগুলোর জন্য দক্ষিণে বিশেষ করে পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত এবং অন্যান্য নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে সারা দেশেই। বরিশালের আভ্যন্তরীণ 12টি রুটে লঞ্চ বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। লঞ্চ বন্ধ পাটুরিয়া, দৌলতিয়া ও আরিচা কাজিরহাট রুটেও। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে পদ্মা, মেঘনা, যমুনার পানি বাড়ায় নিচু এলাকায় আবারও পানি প্রবেশ করেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় উঁচু জায়গা ও বাঁধের ওপর আশ্রয় নেওয়া মানুষ এখনও বাড়ি ফিরতে পারছেন না। শরীয়তপুরে বন্যার পানি নেমে যাওয়া বেশিরভাগ এলাকায় আবার পানি ঢুকছে। মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনার পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি 5ম দফায় বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম ছোট ছোট ডিঙি নৌকা। মেঘনা নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুরের 4 উপজেলার প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। পোলা মানে ঘরের পাশে 1 মাস পানি, উড়ানের ভিতরে পানি, পোলা মানলে কই থাকবো কই যাম এই জানতে পারি বাঁচি না। আমরা ভাই 1 মাস ধরে বেকার, কাম কাজ নাই, পানির বন্যার কারণে বাড়ি ঘরে পানি নামে নাই। একবার নাম ছিল, আবার 2 দিন ধরে পানি বলতেছে। করোনা সতর্কতায় শ্রীলঙ্কা সফরে টাইগারদের বড় বহর পাঠাচ্ছে বিসিবি। তার আগে পুলে থাকা 38 ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে। উত্তীর্ণদের নিয়ে প্রাথমিক দল ঘোষণা হবে শ্রীলঙ্কার মাটিতে। মুমিনুলের দলের সাথে একই সফরে যাওয়া হাই পারফরমেন্স দলের 26 সদস্যের করোনা পরীক্ষা হবে 17 ও 18 সেপ্টেম্বর।
ঘরোয়া দাওয়াইয়ে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা মহামারীতে ছিল না এর চেয়ে ভালো ব্যবস্থাপত্র। ব্যক্তিগত অনুশীলন পর্বে হয়েছে প্রাথমিক শর্ত পূরণ। ম্যাচ ফিটনেস এখন আর নয় অসম্ভব কিছু। বন্দি দশা শেষে টাইগারদের স্বপ্নে লড়াইয়ের মঞ্চ। লঙ্কা থেকে এসে গেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিমন্ত্রণ। ক্রিকেটারদের মতোই ধাপে ধাপে কাজ এগিয়ে নিচ্ছেন নির্বাচকেরা। কর্মপন্থায় বাড়তি সতর্কতা মহামারী মাথায় রেখে। করোনা পরিস্থিতিতে প্রয়োজন হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি লোকবল। লঙ্কা সফরের জন্য কোভিড পরীক্ষা করা হবে পুলে থাকা ৩৮ ক্রিকেটারের। প্রাথমিক দল ঘোষণা করা হবে শ্রীলঙ্কাতে। দল গঠনে গুরুত্ব পাবে সবশেষ জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্স। ওখানে গিয়ে আমাদের অনেকগুলি প্র্যাকটিস ম্যাচ আছে, শ্রীলঙ্কায় গিয়ে সিরিজের ফিটনেস সব কিছু মিলে ওখানেই আমাদের মূল আমরা মেইন স্কোয়াডটা অ্যানাউন্স করবো। এখানে তো আমরা বেশি প্লেয়ারে নিয়ে যাচ্ছি, ২০-২২ জনের মতো আমরা রেডি। ফার্স্ট উইকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা রেডি করবো পুরো স্কোয়াডটা। টাইগারদের পাশাপাশি শ্রীলঙ্কাতেই ক্রিকেটে ফিরবে হাই পারফরম্যান্স ইউনিট। সে লক্ষ্যে দলের ২৬ সদস্যের করোনা পরীক্ষা হবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর। যাদের নেগেটিভ আসবে ন্যাচারালি তারাই ক্যাম্পে জয়েন করবে। তো আমরা প্রবাবলসদেরকে যারা আছে তাদের স্যাম্পল কালেকশন হবে, ওইখান থেকে ফাইনাল সিলেকশন হবে। তো আমরা সবার বাসার থেকে স্যাম্পল কালেকশনটা হবে না, এক জায়গায় আনতে হবে। আবার একসঙ্গে এই ২৫-২৬ জন প্লেয়ার এক জায়গায় না হওয়াটা ভালো, সেক্ষেত্রে হয়তো ২ ভাগে হবে এখানে যেটা হবে স্যাম্পল কালেকশন। ১৯ জুলাই শুরু হয়েছিল মুশফিক ইমরুলদের ব্যক্তিগত অনুশীলন। ঈদের পর দ্বিতীয় পর্ব শুরু হয়ে শেষ হয়েছে বৃহস্পতিবার। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রীলঙ্কার সফরের আগে অপ্রত্যাশিত খবর, ব্যাটিং কোচ নেইল ম্যাকেনজিকে পাচ্ছে না টাইগাররা। পারিবারিক কারণে শ্রীলঙ্কা সফরে যেতে চান না বলে বিসিবিকে জানিয়েছেন ম্যাকেনজি। তবে সাউথ আফ্রিকান এই ব্যাটিং কোচ আগামীতেও টাইগারদের কোচ পদে থাকতে ইচ্ছুক কিনা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তার সাথে কথা বলে ঠিক করবে বিসিবি। ম্যাকেনজির এমন খবরে বিকল্পও খুঁজতে শুরু করে দিয়েছে বিসিবি। এরই মধ্যে ২-৩ জনের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। তার মধ্যে ক্রেইগ ম্যাকমিলানের সাথে আলোচনা অনেক দূরে গিয়েছে। লম্বা বিরতির পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, তাই একজন ব্যাটিং পরামর্শক নিয়ে লঙ্কা সফরে যেতে চায় বোর্ড। শুধু ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে নয়, ফুটবলারদের সঙ্গে কথা বলেই প্রিমিয়ার লিগের নতুন মৌসুম নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। বৃহস্পতিবার পেশাদার লিগ কমিটির সভা শেষে একথা জানিয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। যেসব খেলোয়াড়দের স্থগিত মৌসুমের পারিশ্রমিক দেয়া হয়েছে তাদের বিষয়ে সমঝোতার জন্য হবে আলোচনা। এবার বিদেশি কোটা কমানোর আভাস মিলেছে। করোনায় ঘরোয়া মৌসুম শুরুর নিশ্চয়তা নেই, ক্লাব ফুটবলাররা আছে অনিশ্চয়তার মাঝে। বাফুফে অবশ্য তাড়াহুড়ো করার বিপক্ষে। লিগ শুরুর বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় নিচ্ছে ফেডারেশন। বৃহস্পতিবার ক্লাবগুলোর সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনা সেরেছে পেশাদার লিগ কমিটি। চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী কথা বলতে চান ফুটবলারদের সাথেও। আমরা যারা জাতীয় দলে অংশগ্রহণ করছি যে 13টি দলে, এবং যারা করছেন এইরকম 30 জন খেলোয়াড়ের সাথে আমি অফিসকে নির্দেশনা দিয়েছি যে আমরা বাই টুইসডের মধ্যে তাদের সাথে বসবো। গেল মৌসুমে চুক্তির অনেক বিদেশি ফুটবলার ঢাকায় আছেন এখনো। অনেককেই 50 থেকে 80 ভাগ পারিশ্রমিকও দিয়ে দিয়েছে ক্লাবগুলো। এমন অবস্থায় নতুন মৌসুম শুরুর আগে বাফুফের সিদ্ধান্তের অপেক্ষা। আমরা খেলবো, সেটা কিভাবে খেলবো সেটা প্লেয়ারদের যেমন আমাদের কিছু ছাড় দিতে হবে, আমরাও প্লেয়ারদের কিছু ছাড় দিতে হবে। যেহেতু আমরা 2019-20 কেউ কোনো ক্লাব 70-80% পেমেন্ট দিয়ে দিছে। আমরাও চাচ্ছি ফুটবলটা যাতে মাঠে গড়ায়, কিন্তু আমরা এর মধ্যে যেমন আমাদের দিকগুলো একটু বিবেচনা করতে বলেছি যে এবার যদি ধরেন অনেকে বলেছে, অনেকে মতামত দিয়েছে বিদেশি খেলোয়াড় দিয়েন না, অনেকে বলেছে দেন, কম দেন, তো বিভিন্ন রকমের সমস্যা উঠে আসছে। লিগ নিয়ে অনিশ্চয়তার মাঝে মাঠ গরম বাফুফের নির্বাচন নিয়ে। বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন ক্লাব কর্মকর্তারা। আমি মনে করি না ওইরকম কিছু, কারণ হচ্ছে নির্বাচনের মতো চলবে, খেলার মতো চলবে, এটি স্বাভাবিক। তো এটা তাড়াহুড়োর কিছু নেই, কারণ যে অবস্থা এখনো চলছে। আগামী সপ্তাহে ফুটবলারদের সাথে বসবে পেশাদার লিগ কমিটি। এরপর আসতে পারে পরবর্তী মৌসুম নিয়ে দিক নির্দেশনা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বার্সেলোনায় মেসি থাকবেন তার নিশ্চয়তা দিতে পারছে না ম্যানেজমেন্ট। নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নিয়েই বলেছেন মেসিকে রাজি করাতে চেষ্টা করবেন তিনি, তাকে পাশে চান আগামীতে।
নানা শঙ্কা নিয়েই শুরু হয়েছে পরিবর্তনের প্রক্রিয়া। প্রেসিডেন্ট বার্তোমেউ সরে গেলেই কোম্যানের অবস্থান হবে নড়বড়ে, সেই আভাসও মিলেছে এরই মধ্যেই। প্রত্যাশার চাপ নিয়ে কত ম্যাচই না জিতিয়েছেন, আবার ব্যর্থতায় মুষড়ে পড়ার নজিরও নেহায়েত কম নয়। বিশ্বসেরা মেসি বড্ড আবেগী, হুট করে সিদ্ধান্ত নিয়ে বসেন, আবার তা পরিবর্তনও করেন। জাতীয় দলে অবসর নেয়া, মত পাল্টে ফিরে আসার ঘটনা তার বড় প্রমাণ। এখন বার্সায় তার মন টিকছে না। বায়ার্ন ম্যাচের ধাক্কা সামলে উঠতে বোধহয় অনেকটা সময় লাগবে। কোচ, ম্যানেজমেন্ট কিংবা সতীর্থদের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে তার প্রতিক্রিয়ায় সেটি স্পষ্ট। অধিনায়ক মেসি হঠাৎই যেন অন্য জগতে প্রবেশ করেছেন। নো ক্যাম্প ছেড়ে যাবার গুঞ্জন জোরালো, পথও খোলা আছে, কিন্তু গন্তব্য ঠিক করতে পেছনে ফিরে তাকাবেন কি? ফটো এডিটে ম্যান সিটি, ইন্টার মিলান কিংবা ইউভেন্টাস জার্সি চেপেছে মেসির গায়ে। দলবদলের খবরে শিরোনাম হয়ে আছেন এলেন টেন। নতুন কোচ রোনাল্ড কোম্যান কি তাকে বার্সায় রাখতে পারবেন? আমি জানি না মেসিকে রাজি করাতে পারবো কিনা। সে বিশ্বসেরা ফুটবলার, যে কেউ তাকে সবসময় দলে চাইবে। কোচ হিসেবে তার সাথে কাজ করা সৌভাগ্যের। মেসি ম্যাচ বদলাতে জানে, আমি খুশি হব সে যদি থাকে। কোমেন এসেছেন এমন এক সময়ে যখন দল বদলের ডাক এসেছে। মেসি যদি নাই থাকেন তবে ডাচম্যানের টিকে থাকার কাজটা হবে আরো কঠিন। আর প্রেসিডেন্ট বার্তোমেউ সরে গেলে তো কথাই নেই। নতুন দায়িত্বে যার আসার সম্ভাবনা প্রবল, সে ভিক্টর ফন্তের কথায় শুরুর আগেই শেষের ঘন্টা বেজে গেছে। ফন্তের সাফ কথা, তিনি প্রেসিডেন্ট হলে 2021-22 মৌসুমে কোচ থাকবেন না কোম্যান, কারণ জাভিকেই তার পছন্দ। এই যখন অবস্থা, তখন পরিবর্তন প্রক্রিয়ার শুরুতে শঙ্কার হাওয়া বইছে। মেসি থাকবেন তো? মর্যাদা ফেরানোর কঠিন পরীক্ষায় কোম্যান কি পারবেন শিষ্যদের মন জয় করতে? তা যদি নাই হয়, তবে বার্সা হয়তো ম্যান ইউনাইটেড, এসি মিলানের কাতারে চলে যেতেই পারে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। গত অর্থ বছরে আয়কর রিটার্নে জাল অডিট রিপোর্ট দিয়েছে অর্ধেকের বেশি কোম্পানি। এদের ধরতে টাস্কফোর্স গঠন করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আবার জয়েন্ট স্টকে নিবন্ধিত অনেক কোম্পানিরই নেই কর নিবন্ধন নম্বর টিআইএন। এদের খুঁজে বের করবে এই টাস্কফোর্স। যৌথ মূলধনী কোম্পানির শুরু হয় সরকারি সংস্থা রেজিস্টার অব জয়েন্ট স্টক RJSC-তে নিবন্ধনের মাধ্যমে। সংস্থার হিসাবে দেশে নিবন্ধিত কোম্পানির সংখ্যা 2 লাখের বেশি, কিন্তু বেশিরভাগ কোম্পানিরই নেই কর নিবন্ধন নম্বর টিআইএন। এতে ফাঁকি হচ্ছে বিপুল পরিমাণ কর। টিআইএন বিহীন কোম্পানি খুঁজে বের করে করের আওতায় আনতে 7 সদস্যের টাস্কফোর্স করেছে এনবিআর। এর প্রধান করা হয়েছে গোয়েন্দা সংস্থা সিআইসির পরিচালক মোহাম্মদ শাব্বির আহমেদকে। মাঠ পর্যায়ের অফিসের সঙ্গে সমন্বিতভাবে কর ফাঁকি দেওয়া কোম্পানিগুলোকে চিহ্নিত করবে এই কমিটি। অ্যানলিস্টেড যারা আছে তাদের সবার টিন নাই, যাদের টিন আছে তারা সবাই রিটার্ন দিচ্ছে না। আমরা এই টাস্কফোর্সটা গঠন করছি, যারা এই লিমিটেড কোম্পানিগুলি আছে তাদেরকে আমরা টিনের আওতায় আনার ব্যবস্থা করব। যারা এই টিন নিবে, রিটার্ন যারা দাখিল করে সেই ব্যবস্থা করব। এনবিআর এর হিসেবে গত অর্থ বছরে আয়কর রিটার্ন দেয় 35,000 কোম্পানি। আইন অনুযায়ী রিটার্নের সাথে অডিট রিপোর্ট দাখিল করতে হয়। এনবিআর কর্মকর্তারা জানান, জমা হওয়া অডিট রিপোর্টের প্রায় 20,000ই জাল। এসব কোম্পানিকেও খুঁজে বের করবে কমিটি। এজন্য তারা হিসাববিদদের সংগঠন আইসিএবির সহায়তা নেবে। গত বছর 35,000 রিটার্ন পড়ছে, 35,000 অডিট রিপোর্ট পড়ছে। এর মধ্যে দেখা গেছে যে আইসিই বলতেছে যে তাদের এখান থেকে অডিট রিপোর্ট গেছে 15,000। আমরা চাচ্ছি যে সমস্ত অডিট রিপোর্টগুলোই অথেন্টিকেশনে আসুক। কর্মকর্তারা জানান, কাজের অগ্রগতি নিয়মিত এনবিআর চেয়ারম্যানকে অবহিত করবে টাস্কফোর্স। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু কালো টাকা নয়, এবার অপ্রদর্শিত সম্পদও বৈধ করার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে এ সুযোগ নিতে আয়কর রিটার্নে সম্পদের দাম উল্লেখ করে 10% কর দিতে হবে। শিগগিরই এ নিয়ে সার্কুলার জারি করবে এনবিআর। এ সুযোগ বারবার দেয়া হলে কর ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ধরুন কোনো ব্যাংকে আপনার 1 কোটি টাকার একটি আমানত আছে, কিন্তু আয়কর রিটার্নে তা উল্লেখ করা হয়নি। এই অর্থই অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা। অর্থ আইন অনুযায়ী এই টাকা বৈধ করতে হলে এবারের আয়কর রিটার্নে তা উল্লেখ করে 10% আয়কর দিতে হবে।
আর কেউ এরই মধ্যে আয়কর রিটার্ন জমা দিয়ে থাকলে সংশোধিত রিটার্নে বৈধ করার সুযোগ পাবেন। একইভাবে হাতে থাকা নগদ টাকা, সঞ্চয়পত্র, পুঁজিবাজার বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ, গাড়ি বাড়ির মতো স্থাবর অস্থাবর অপ্রদর্শিত সম্পত্তিও বৈধ করা যাবে। পরবর্তীতে এই সম্পদ বিনিয়োগ করা যাবে অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন ক্ষেত্রে। দুর্নীতি দমন কমিশনও এ নিয়ে প্রশ্ন তুলতে পারবে না, তবে আপত্তি আগে উঠে থাকলে তা বহাল থাকবে। এইবার এনবিআর আরো সুচারুরূপে এটাকে বাস্তবায়নের জন্য হয়তো চেষ্টা করছেন এবং এর থেকে হয়তো আরো অর্থকে এখন প্রদর্শিত অর্থ হিসেবে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যে এই ধরনের পদক্ষেপকে এখন যেহেতু দিয়েই দেওয়া হয়েছে সেটাকে সময় নির্দিষ্টভাবে আসলে আমরা এটাকে করতে পারি কিনা। এদিকে বিশ্লেষকেরা বলছেন, সমালোচনা থাকলেও করোনার ধাক্কা কাটিয়ে উঠতে অনেক দেশই অবৈধ সম্পদ সাদা করার সুযোগ দিচ্ছে। তারা বলছেন ব্যক্তির মতো প্রতিষ্ঠানও এ সুযোগ পেলে ভালো ফল আসতো। অনেকের কাছেই টাকা আছে, তো তারা দেখাবে কি দেখাবে না, এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন হয় যখন এই প্রশ্নটা আসে যে যদি কোনো কারণে মিডিয়াতে চলে আসে তখন তার ইমেজ কোথায় যাবে, তো কতটুকু কনফিডেন্সিয়ালিটি আমি রাখতে পারবো। সো এই কনফিডেন্সিয়ালিটিটা যদি রাখতে চায় তাহলে আমার মনে হয় যে ধরেন যেহেতু এই স্কিমটা আপনি দেখবেন, স্কিমটা কিন্তু খুব শর্ট টার্ম, মানে 30 জুনে রিটার্নের মধ্যে আপনাকে কিন্তু এটা দেখাতে হবে, তার মানে এটা কিন্তু নট ফর এভার। এনবিআর এর হিসাবে 2018-19 অর্থ বছরে কালো টাকা সাদা করার সুযোগ নেন 85 জন, তার আগের বছরে নেন 90 জন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক সেবা সুশাসন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতি আহ্বান অর্থমন্ত্রীর। বিকাশ ও অগ্রণী ব্যাংকের ডিজিটাল লেনদেন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে ডিজিটাল মাধ্যমের বিকল্প নেই, তাই এক্ষেত্রে সরকারের উদ্যোগের কথা জানান তিনি। বলেন, ডিজিটাল আর্থিক সেবায় গ্রাহকের নিরাপত্তাই গুরুত্বপূর্ণ, সে কারণে আস্থা অর্জনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। নতুন এই সেবার মাধ্যমে বিকাশ থেকে মিলবে অগ্রণী ব্যাংকের সেবা, আর অগ্রণী ব্যাংকের হিসাব থেকেও লেনদেন করা যাবে বিকাশে। পরিশ্রম করে এবং দক্ষতার সাথে কাজে লাগিয়ে বেসিক ফোনে আমরা অনেক চেষ্টা, আমাদের জন্য অবশ্যই একটি নতুন উদ্যোগ। এই সময় আমাদের সবাইকে বিশেষভাবে আরো যত্নশীল হতে হবে একটি বিষয়ে, সেটি হচ্ছে রেগুলেশন তো আছে, পাশাপাশি গুড গভর্নেন্স। এই গুড গভর্নেন্সের বিষয়টি আমি বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংক সেটা ইনশিওর করবে, অব্যাহত প্রচেষ্টা থাকবে যার আমরা যেন চোট না খাই। জিমেইল বিভ্রাটে সংকটে সারা বিশ্বের ব্যবহারকারীরা। বাংলাদেশ সময় সকাল 10:40 থেকে মেইল পাঠানো ও ফাইল অ্যাটাচ করতে বিড়ম্বনায় পড়ছেন তারা। আবার অন্য মেইল সেবা থেকে পাঠানো মেইলও ঠিকমতো পৌঁছাচ্ছে না। জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে না পারার কথাও জানিয়েছেন অনেকে। এ নিয়ে টুইট করেছেন অসংখ্য ব্যবহারকারী। এসব অভিযোগের কথা স্বীকার করে জিমেইলে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, শিগগিরই বিস্তারিত জানানো হবে। মালিতে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি আটক সরকারি কর্মকর্তাদের দ্রুত মুক্তির তাগিদও দিয়েছে নিরাপত্তা পরিষদ। মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবকর কেইতার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগে জুন থেকেই বিক্ষোভ চলছিল। মঙ্গলবার অভ্যুত্থানের পর সেনা সদস্যদের হাতে আটক হন প্রেসিডেন্ট কেইতা সহ সরকারের শীর্ষ নেতারা। এর কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন প্রেসিডেন্ট। ভেঙে দেওয়া হয় সরকার ও পার্লামেন্ট। বিদ্রোহীদের দাবি, অস্থিতিশীলতা রুখতেই এ পদক্ষেপ নিয়েছে তারা। গণতন্ত্র প্রতিষ্ঠায় শিগগিরই দেয়া হবে নির্বাচন। রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালিনকে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে। এখনও তার জ্ঞান ফেরেনি। বিমানযোগে মস্কো ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়েন 44 বছরের নাভালিনি। পরে তাকে ওমাস্কে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। তাকে বিষ দেয়া হয়েছে বলে সন্দেহ করছেন চিকিৎসকেরা। নাভালিনির মুখপাত্র কিরা ইয়ামির জানিয়েছেন, উড়োজাহাজে চাপানের পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। এর আগেও সরকার বিরোধী কর্মসূচির জন্য দীর্ঘদিন কারাগারে থাকতে হয় পুতিনের ঘোর সমালোচক নাভালিনিকে। করোনায় স্বাস্থ্যবিধি মেনে বিনোদন কেন্দ্র চালু কঠিন, তবে অসম্ভব নয়। সেই লক্ষ্যে টোকিওতে খোলা হয়েছে ড্রাইভ ইন হন্টেড হাউস। সামাজিক দূরত্ব মেনে ভয়কে জয় করার সুযোগ রয়েছে এখানে। শুরুতেই বেশ সাড়া ফেলেছে অভিনব এই উদ্যোগ। জম্বির গাড়িতে ওঠার চেষ্টা, আর্তচিৎকার,
সিনেমার দৃশ্যে এসব দেখা যায় অহরহ। তবে রোমাঞ্চপ্রিয় মানুষের জন্য বাস্তব অভিজ্ঞতার সুযোগ দিচ্ছে জাপানের একটি বিনোদন প্রতিষ্ঠান। টোকিওর ড্রাইভ ইন হন্টেড হাউসে অনেকেই সময় পার করছেন জম্বিদের সঙ্গে। ক্লান্তি ভুলতে মানুষ এখানে আসেন, নির্মল আনন্দে কিছু সময় উপভোগ করে, পরের দিনের জন্য পর্যাপ্ত শক্তি নিয়ে বাড়ি ফিরেন। এটাই আমাদের অর্জন। করোনার কারণে অন্যান্য খাতের সঙ্গে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্প, তাই স্বাস্থ্যবিধি মেনে অভিনব এই বিনোদনের আয়োজন। করোনার কারণে পর্যটন খাতে বড় ক্ষতি হয়েছে, তা পুষিয়ে উঠতে স্থানীয় এই বিনোদন কেন্দ্রটি চালু হয়েছে। এটা সত্যিই বড় সুখবর। দর্শনার্থীদের জন্য দিনে 11 থেকে 13টি গাড়ির ব্যবস্থা আছে ড্রাইভ ইন হন্টেড হাউসে। সামনে জাপানের বাইরে শাখা খোলার পরিকল্পনা তাদের। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।